হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 5th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 9 থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে কনফ্লিক্ট চলছে তার উপরে ক্লাসটা নেব। দেখো, তোমাদের কিন্তু রিসেন্টলি কিছু এরকম কনফ্লিক্টের উপরে তোমাদের সিলেবাসে দেওয়া রয়েছে, যেরকম আরব ইসরায়েল রয়েছে, রাশিয়া ইউক্রেন রয়েছে, ইন্ডিয়া পাকিস্তান রয়েছে। তোমাদের অলরেডি কিন্তু আমি আরব আর ইসরায়েলের কনফ্লিক্টটা করিয়ে দিয়েছি। তো আজকের ক্লাসে আমি তোমাদের রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যে কনফ্লিক্টটা ছিল আজকে তার উপরে ক্লাসটা নেব। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি বলেছে, রাশিয়া এবং ইউক্রেন সংঘাত আধুনিক আন্তর্জাতিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা 2014 সালে ক্রিমিয়া দখলের মাধ্যমে শুরু হলেও 2022 সালের ফেব্রুয়ারিতে কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়। তাহলে এই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে কনফ্লিক্ট বা সংঘাতটা ছিল, এটা কিন্তু আজ থেকে না, এটা শুরু হয়েছিল 2014 সালে। ঠিক আছে, কোন জায়গাকে দখল করে নিয়ে? ক্রিমিয়া নামক যে জায়গাটা আছে, সেই ক্রিমিয়া নামক জায়গাটা দখলের মাধ্যমে 2014 সাল থেকে কিন্তু রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটা সংঘাত শুরু হয় এবং 2022 সালে কিন্তু এই যে সংঘাতটা সেটা একটা ভয়াবহ যুদ্ধের রূপ নেয়। এই সংঘাতের মূল কারণ দুই দেশের ভূরাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক টানাপোড়েন। ঠিক আছে, এগুলো মানে মেন কারণ ছিল হচ্ছে ক্রিমিয়া দখলকে নিয়ে। হ্যাঁ, এছাড়াও এই সংঘাতের মূল কারণ ছিল এই দুই দেশের মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ভূ রাজনৈতিক টানাপোড়েন। সোভিয়েত ইউনিয়ন ভাঙনের পর ইউক্রেন স্বাধীন রাষ্ট্র হলেও রাশিয়া সবসময় তাকে নিজের প্রভাব বলয়ের মধ্যে রাখতে চেয়েছে। অন্যদিকে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে কিন্তু আগ্রহী ছিল। মানে দেখো, সোভিয়েত ইউনিয়নের মধ্যে কিন্তু আগে ইউক্রেন পড়তো, এবার সোভিয়েত ইউনিয়ন বর্তমানে নেই, এটার ভাঙন ঘটেছে এবং সোভিয়েত ইউনিয়ন ভাঙনের ফলে ইউক্রেন যে আছে, ইউক্রেন কিন্তু স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। অন্যদিকে আমরা দেখব যে রাশিয়া মানে ইউক্রেন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলেও রাশিয়া কিন্তু সবসময় ইউক্রেনকে নিজের আন্ডারে রাখতে চেয়েছে, নিজের প্রভাবের মানে ইউক্রেনের উপরে প্রভাব বিস্তার করতে চেয়েছে। অন্যদিকে ইউক্রেন কিন্তু সোভিয়েত ইউনিয়ন থেকে পৃথক হয়ে, বিচ্ছিন্ন হয়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে এবং ন্যাটোর সাথে কিন্তু সহযোগিতা করেছে। ঠিক আছে, সম্পর্ক ভালো হয়েছে আর কি। সোভিয়েত ইউনিয়নের থেকে বেরিয়ে এসে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটোর সাথে কিন্তু ইউক্রেনের সম্পর্ক তুলনামূলক ভালো হয়েছে রাশিয়ার চাইতে। এবার দেখো, 2022 সালে যখন এই সংঘাতটা যখন যুদ্ধের রূপ নেয়, 2022 সালে আক্রমণের মাধ্যমে রাশিয়া একটি দাবি করে। কি দাবি করে? যে ইউক্রেনের ন্যাটোতে যোগদান তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। যেহেতু ইউক্রেন আগে সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, কাজে এখন সেখান থেকে বেরিয়ে ইউক্রেন যদি ইউরোপীয় ইউনিয়নের সাথে বা ন্যাটোতে যোগদান করে, এটা কিন্তু রাশিয়ার পক্ষে জাতীয় নিরাপত্তার জন্য একটি বড়সড় থ্রেট। ঠিক আছে, রাশিয়া পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলের যারা রাশিয়ান ভাষা বলে রুশভাষী জনগণের সুরক্ষার কথা উল্লেখ করে সামরিক অভিযান শুরু করে। ইউক্রেন এটিকে সার্বভৌমত্বের ওপর আঘাত এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিহিত করে। মানে এদিকে ইউক্রেন যখন ক্রমশ ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সঙ্গে যখন মানে সম্পর্ক গড়ে তুলছে, যখন তাদের মধ্যে ভালো সম্পর্ক হচ্ছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে, কারণ এটা কিন্তু রাশিয়ার কাছে একটা বড় থ্রেটের কারণ হয়ে দাঁড়ায়। রাশিয়া যখন 2022 সালে আক্রমণ করে ইউক্রেনকে, তখন সেখানে রাশিয়া দাবি করে যে পূর্ব ইউক্রেনে যে সমস্ত মানুষেরা যারা হচ্ছে মানে রুশ ভাষা আর কি ব্যবহার করে, তাদের সুরক্ষার কথা ভেবেই কিন্তু ইউক্রেনের ওপরে এই অ্যাটাকটা করেছে রাশিয়া। ঠিক আছে, এদিকে ইউক্রেন মনে করে যে এই রাশিয়ার এই যে ইন্টারফারেন্সটা, মানে এই যে রাশিয়া যে বলেছে যে ইউক্রেন যাতে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না করে, এই যে বিষয়টা যেটা রাশিয়া বলেছে, রাশিয়ার এই দাবিকে কিন্তু ইউক্রেন নাকচ করে। কারণ ইউক্রেনের এটা মনে হয় যে এই দাবিটা হচ্ছে রাশিয়া অ্যাকচুয়ালি ইউক্রেনকে নিজের দখলে রাখতে চেয়েছে, অথবা এটি হচ্ছে ইউক্রেনের সার্বভৌমত্বের উপরে আঘাত। মানে ইউক্রেন যেহেতু এটি স্বাধীন রাষ্ট্র, এক্ষেত্রে কেন ইউক্রেন রাশিয়ার ইন্টারফারেন্স মানবে বা কেন রাশিয়ার কথা মতো চলবে? এখানে ইউক্রেনের মনে হয়েছে যে হয়তো এখানে রাশিয়া তাদের সার্বভৌমত্বে আঘাত করছে। ঠিক আছে, এবং
শুধু তাই না, আন্তর্জাতিক আইন লঙ্ঘন মানে এই যে রাশিয়ার এই যে দাবিটা, এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন হচ্ছে বলেও কিন্তু মনে করে রাশিয়া। ঠিক আছে, সরি, ইউক্রেন। আচ্ছা, এবার দেখো কি বলেছে। এই সংঘাতের ফলে লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়, হাজারো মানুষ নিহত হয় এবং ইউক্রেনের যেটা অবকাঠামো সেটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অবশ্যই দেখো, যেহেতু এবার আগে সোভিয়েত ইউনিয়ন ছিল, এবার সেখানে রাশিয়া সহ আরো দেশ ছিল, এবার ইউক্রেন যখন সেখান থেকে বেরিয়ে আসছে তখন কি হচ্ছে যে এরকমও আছে যে অনেক মানুষ হচ্ছে বাস্তুহারা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং অনেক মানুষ নিহত হয়। রাশিয়া যখন ইউক্রেনকে অ্যাটাক করে তখন প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় এবং ইউক্রেনের অবকাঠামো কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবার পশ্চিমে যে দেশগুলো রয়েছে, মানে যেরকম হচ্ছে মানে ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো রয়েছে, সেই দেশগুলো কিন্তু ইউক্রেনকে সাহায্য করে, সামরিক দিক থেকেও সাহায্য করে, আর্থিকভাবেও কিন্তু সহায়তা প্রদান করে এবং রাশিয়ার ওপর কিন্তু কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে দেয়। মানে এই রাশিয়া ইউক্রেন কনফ্লিক্টে ওয়েস্টার্ন কান্ট্রিরা কিন্তু ইউক্রেনকে সাপোর্ট করে। তারা মনে করে যে সত্যি রাশিয়ার এই দাবিটা ইউক্রেনের সার্বভৌমত্বের উপর আঘাত করছে, এই জন্য পশ্চিম দেশগুলি কি করছে, ইউক্রেনকে সাহায্য করছে সামরিক বাহিনী দিয়ে এবং অর্থনৈতিকভাবে। অন্যদিকে তারা রাশিয়ার ওপর কিন্তু আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করে দিচ্ছে। এর ফলে কি হয়, বিশ্ব অর্থনীতি, বিশেষ করে দেখো জ্বালানির ক্ষেত্রে, খাদ্য সরবরাহ, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বড় প্রভাব পড়েছিল। ঠিক আছে, রাজনৈতিক বিজ্ঞানের যদি আমরা দৃষ্টিকোণ থেকে দেখি, পল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি যে এই যে রাশিয়া ইউক্রেন যে সংঘাতটা, এটা হচ্ছে কি ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রের সার্বভৌমত্ব, অবশ্যই আন্তর্জাতিক আইন এবং ভূ রাজনৈতিক প্রতিযোগিতার একটা জটিল উদাহরণ। অর্থাৎ এখানে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে কিন্তু ভূ রাজনৈতিকগত একটা বিভেদ হচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রে সার্বভৌমত্বের একটা বিষয় আসছে, মানে রাশিয়া ইউক্রেনের সার্বভৌমত্বে আঘাত করছে এরকম করে দাবি করা হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এইসবের একটা উদাহরণ, জটিল উদাহরণ বলে মনে করা হয়। এই যুদ্ধ কেবল কিন্তু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এর যে প্রভাব, এটা কিন্তু আন্তর্জাতিক ব্যবস্থায় বড়সড় একটা প্রভাব পড়েছিল এবং আন্তর্জাতিক ব্যবস্থাটা বড়সড় একটা পরিবর্তন আনার কিন্তু সম্ভাবনা সৃষ্টি করেছিল এই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধটা। ঠিক আছে, এবং এখনো কিন্তু এর একটা বলতে পারো যে সেরকম সলিউশন হয়নি এবং এই যে কনফ্লিক্টটা, এটা কিন্তু ভবিষ্যতে মানে আরো হচ্ছে বাড়তে পারে, মানে এর কোনো নিশ্চিত ভবিষ্যৎ নেই। ঠিক আছে, এবং এর প্রভাব কিন্তু দীর্ঘমেয়াদী হতে পারে, যার দরুন কি হতে পারে, বৈশ্বিক রাজনীতিতে কিন্তু একটা বড়সড় প্রভাব পড়তে পারে। ঠিক আছে, তো মেইনলি তোমাদের এখান থেকে পড়তে হবে যে কনফ্লিক্টটা কি নিয়ে হয়েছে, কবে থেকে হচ্ছে, মূল কারণগুলো কি এবং এর প্রভাব আমরা কিভাবে বিশ্ব রাজনীতিতে দেখতে পাই। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। আমি আশা করবো তোমাদের কোনো কনফিউশন থাকবে না এখান থেকে। আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অনেক আগে এবং নোটস প্রোভাইড করাও কিন্তু চলছে। তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারেও, তারা এখানে দেওয়া দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। এছাড়াও দেখো তোমাদের কোর্স ফি দেওয়া আছে এখানে। তোমাদের 5th সেমিস্টারের যারা মেজর কোর্সের জন্য অ্যাডমিশন নিতে যাও তাদেরকে পে করতে হবে 1199 টাকা এবং যারা মাইনর কোর্সে পড়ো তোমাদেরকে পে করতে হবে 699 টাকা। ঠিক আছে, এছাড়াও তোমরা কিন্তু এই নাম্বার দুটো থেকে ফোন করে আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো, তোমরা সমস্ত কিছু জানতে পেরে যাবে। এবং অবশ্যই তোমাদের কিন্তু সোমবার থেকে শনিবারের মধ্যে যোগাযোগ করতে হবে, কেননা সানডে আমাদের অফিসিয়াল ছুটি। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলেও, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।